আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না কেমন করে এই ঝড় বৃষ্টির রাতে আমি শীতলপুর গ্রামের হেলথ সেন্টারের ঠিকানা খুঁজে পাবো। আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। বিদ্যুতের চমকে যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু সাদা কুয়াশার মতো বৃষ্টির দেওয়াল ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। আশেপাশে জনপ্রাণী বলতে কেউ নেই। কটা বাজে দেখি? ও মাই গুডনেস, রাত্রি 10:30। তার মানে এইরকম ভাবে বৃষ্টি চলতে থাকলে সারাটা রাত আমাকে বাস স্ট্যান্ডে কাটতে হবে। এখন ভিজে নোংরা জামা কাপড়ে গা ঘেঁষে দেখাচ্ছ কেন? সরে যাও, সরে যাও বলছি। তুমি তো শীতলপুরের মাল, নতুন মাল। তুই এত রাত্রে এই ঝড় বৃষ্টির মধ্যে বাস স্ট্যান্ডে কোন রাধিকের জন্য দাঁড়িয়ে আছো? বাবা কেষ্ট ঠাকুর। আমার নাম কেষ্ট ঠাকুর নয়, আমার নাম গৌরব চ্যাটার্জি, ডাক্তার গৌরব চ্যাটার্জি। শীতলপুর হেলথ সেন্টারে নতুন ডাক্তার, কাল থেকে জয়েন করছি। আপনি কি শীতলপুর হাসপাতালের নতুন ডাক্তার বাবু? আগে হ্যাঁ, আমি এই শীতলপুর হসপিটালের নতুন ডাক্তার, ডাক্তার গৌরব চ্যাটার্জি। মানে শীতলপুর গ্রামের মানুষের হয়ে আমি আপনাকে বরণ করে নিয়ে যেতে এসেছি। কি বললেন? আপনি আমাকে বরণ করে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ স্যার, রাধাই শীতলপুর গ্রামের গর্ব। মানুষের সেবা করে ওর একমাত্র জ্ঞান সাধনা। ওই শীতলপুরে ঘরের মেয়ে রাধা, আমাদের নেত্রী রাধা, এ গ্রামের মানুষের মুক্তি রাধা। গরিব অসহায় আত্ম মানুষের একমাত্র অবলম্বন হচ্ছে রাধা। তাহলে এমন একজন মহিষী নারীকে আপনি বলে সম্ভাষণ জানানো, নমস্কার জানানো কি আমার অন্যায়? আচ্ছা, আপনার পরিচয় পেলাম। আমি শীতলপুর হেলথ সেন্টারের হেড ক্লার্ক বিলাস স্যার। আপনার আসার খবরটা আজ বিকালে চিঠি পেয়ে জানতে পারলাম। তাই রাধাকে সঙ্গে নিয়ে আপনাকে নিয়ে যেতে এসেছি। আমি আগে আসতাম। এই বিলাস বাবু আমার একটু আগে আপনার আসার খবরটা দিল। সন্ধ্যে থেকে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আসতে পারে নাই। ভাগ্যিস বুদ্ধি করে খবরটা আমার দিয়েছিল। তাহলে সারা রাত এই ঝড় জলের মধ্যে এখানেই দাঁড়িয়ে থাকতে হতো। না 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 না, চলেন চলেন চলেন, আর দেরি করবেন না। অসময়ের বৃষ্টি, গায়ে জল পড়লে শরীর খারাপ করতে পারে ডাক্তারবাবু। এই যা, আসল ব্যাপারটাই তো ভুলে গেলাম। ভুলে গেলি রে রাধা? মালাটাকে তুমি নিজে শ্মশানে যাওয়ার সময় গলায় পড়বে বলে ব্যাগে পুড়ে রেখে দিয়েছো। মালাটা নতুন ডাক্তারবাবুকে পরাই দিতে হবে। এই মালাটার কথা একদম ভুলে গিয়েছিলাম। রাধা, মালাটা নতুন ডাক্তারবাবুর গলায় পরিয়ে দিয়ে বরণ করে নে। আসেন না নতুন ডাক্তারবাবু, শীতলপুর গ্রামের মানুষের হয়ে আমি আপনারে মালা পরায় বরণ করে নিই। তবে একটা কথা মনে রেখে দেবেন, নতুন ডাক্তার হয়ে এসেছেন, গ্রামের মানুষের উপকার না করে যদি প্রাইভেট চেম্বার করে গরিব মানুষের পকেট কাটার ধান্দা করেন, তাহলে দর্শনে রাধা কিন্তু আপনার গলাতে করে পুরের মালাটা খুলে নিয়ে তার বদলে খুঁটার মালা ছড়ায় দেবে। তাই যে মালাটা আমি নিজের হাতে পরাই দিলাম তার সম্মানটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, চলেন, চলে এসো বিলাস বাবু। আমার এই অন্ধকারে একা ফেলে রেখে যাস নি রাধা, আমাকে তোর সঙ্গে নিয়েছো। এই কথাটা এর আগে 50 বার বলেছিস। শালা আমি লোকের বাড়িতে গোতর খাটিয়ে পয়সা রোজগার করবো, আর তুই মদ খেতে সে পয়সা ফতুর করবি। ওকে আর মেরো না। মারিস রে, এরপর মারলে আমার শরীরে পাটকাঠির মতো হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যাবে যাবে, একদিন আমি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিলাম। আজ আবার তোকে আমি মেরে মেরে হাসপাতালে ঢোকাবো। তুই আমার কি বলেছিলি? হ্যাঁ, বলেছিলি না আর কোনোদিন মদ খাবি না, গান গিয়ে ভিক্ষে করে যেটাকে রোজগার করবো সব তোর হাতে তুলে দেবো, তাই দিয়ে আমরা খেয়ে পড়ে বাঁচবো। এই শালা বলেছিলি কিনা বলতে গেলে পুরো বাঁচাও এই দোষী মেয়েদের হাত থেকে আমার উদ্ধার করো। কেউ তোর উদ্ধার করবে না, যে কেউ তোর বাঁচাবে না। তুই কি বলেছিলি আমারে? কি বলেছি? বলেছিলি না রাধা রে, তুই আমার জীবন বাঁচাচ্ছিস, তুই আমার রক্তের সম্পর্কের কেউ না হলে আজ থেকে তুই আমার ধর্মবন হলি, তোর কন্যাকাটা আমি ফেলবনি। বলেছিলি কিনা বলতো? সারা পেটে মাল পড়লে আমার স্বপ্ন গোলমাল হবে। কিন্তু এই তোকে আমি শেষবারের মতো কথা দিচ্ছি, বল আর কোনোদিন আমার ভুল হবে না। আমি তোর পায়ে বলি আর কোনোদিনও মদ খাবো না, কোনোদিন না, কোনোদিন না। মাথাটাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছবার ব্যবস্থা কর। আমি দেখছি এদিক থেকে গরুর গাড়ি ডেকে নিয়ে নতুন ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি। আমি তাহলে এগোচ্ছি স্যার, আপনি তাহলে রাধাকে সঙ্গে নিয়ে আসুন। বিলাসবাবু, ও শালা রাধা আজ আমার খুব ঝাড় দিয়েছে।
আর একটু হলে আমার বাপের নামটাই ভুলে যাবে। দাদা গেলি কই? হ্যাঁ যাই, ফুল নাই সীমা নাই, অকুল তরি আর পানি, দিবস রজনী ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। বাহ, ছেলেটার গলাটা কিন্তু দারুণ মিষ্টি। তবে তুমি কিন্তু ওকে একটু বেশি শাসন করে ফেলে রাধা। ওইভাবে শাসন করে ওর নেশা তুমি কোনোদিনই ছাড়াতে পারবে না। ওই বিষ ও আবার খাবে আর খেতে খেতে একদিন। কিন্তু তুমি কাঁদছো কেন রাধা? কাঁদবো না তো কি করবো? একদিন মদ খেয়ে এখানে পড়েছিল, তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। এই জানো হাসপাতালে ডাক্তার কি বলেছিল? কি বলেছিল? বলেছিল ফান্টিস রে, এখানে টাকা চিকিৎসা করলে তুই আর বাঁচবি না, তোকে আমি ছুটি করায় দিচ্ছি। সন্ধ্যাবেলা তুই আমার বাড়ির চেম্বারে চলে আসিস, সেখানে তোকে ভালো করে দেখে দেবো। কেন কেন কেন? হসপিটাল থেকে বাড়ির চেম্বারে ডেকে নিয়ে এসে চিকিৎসা করার মানেটা কি? মানে বুঝলি না? না, মাল কামাবে মাল। সবাই ঢান্না যাচ্ছে, ডাক্তারটার অনেক টাকা খাইছিল। এমনি করে হাসপাতালের গরিব মানুষগুলোরে হাসপাতাল থেকে ছুটি করায় দিত, তারপর সন্ধ্যাবেলা নিজের বাড়ির চেম্বারে রেখে তাদের পকেট কেটে টাকা রোজগার করতো। টাকা তারপর আর হাসপাতাল থেকে ফিরে এসে ফান্টুস আমার সব কথা বললো। শুনে শুনে আমার মাথা রক্ত গেল গরম হয়ে। সন্ধ্যাবেলা ফান্টুসকে সঙ্গে নিয়ে গেলাম সেই ডাক্তারের চেম্বারে, গিয়ে বললাম, আয় সারা ডাক্তার আমি ভুল হয়ে গেছে গো। এখন সত্যি সত্যি বলেছিলাম এই শালা ডাক্তার তিন কুলে যার কেউ নেই, সে সন্ধ্যেবেলা তোমার বাড়ির চেম্বারে গিয়ে অসুখ সারানোর টাকা পাবে কোথেকে? বলেছিলাম হাসপাতাল থেকে যখন ছুটি করা দিয়েছো তখন খাওয়া দাওয়া চিকিৎসা সব খরচা তোমায় দিতে হবে। গ্রামের মানুষ তো আমার পাশে ছিল, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল। কি হলো? কি হলো? সকালবেলা ঘুম থেকে উঠে শুনি হাসপাতালের ডাক্তার ওই শালা ডাকাতটা গ্রাম ছাড়া ভাগলো। সেই থেকে আমি আর ফান্টুসদা একসঙ্গে রয়ে গেলাম। ও হলো আমার দাদা, আমি হলাম ওর বোন। সারাদিন শুক্রঞ্জন মাস্টার বাবুর বাড়িতে কাজ করি, আর সন্ধ্যেবেলা গ্রামের মানুষের উপকারী লাগে। তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মাটির গায়ে কাঠের উনুনে হাঁড়িতে দুজনের ভাত চাপায় দিয়ে, উঠোনে পাতার তালপাতার মাদুরে শরীরটারে আলায় দিয়ে আকাশে চাঁদের দিকে চেয়ে ফান্টুসদার সাথে গল্প করি, কত সুখ দুঃখের গল্প। তারপর কখন যে ঘুমায় পড়ি কে জানে। তারপর সেই হাঁড়ির ভাত রান্না হয়ে গেলে ফান্টুস সেই গরম ভাত থালায় ঢেলে এক টুকরো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তোমার মুখের সামনে ধরে বলতো, এই নে বোন, খেয়ে নে, খা কর। আর আমি ঘুম চোখে সেই নুন তেল মাখা ভাত চাওয়াতে থাকতাম, আর ফান্টুসদা গিয়ে উঠতো। ভাঙা ঘরে চাঁদের আলো অভাব নূতন, ছায়ার মতো জড়িয়ে তবু অবুঝ দুটি মন, ছায়ার মতো জড়িয়ে তবু অবুঝ দুটি মন। শীতলপুরে আমার জায়গা পান চ্যাটার্জির বাগান বাড়িতে বেড়াতে এসেছে। তো কোথায় এসে বললাম রে বাবা, এটা বাগান বাড়ি না জমের বাড়ি না ভুল ভুলাই। আর ওই শালা রঘু আমাকে এদিকে পাঠিয়ে বলে, যান শালা বাবু যান, একটু পরে ওই ঘরেই বসবে নাচ গানের আসর। কলকাতার বউবাজার থেকে লবঙ্গ লতিকা ভাই এসেছে মুজরো করতে। উনি বাবা রে কোথায় এসে বললাম রে বাবা, বলে রঘু রে ধর্মের বাপ আমার, একবার দেখা দে বাপ, একবার দেখা দে। কি হলো? পাশের ঘরে কারা যেন কথা বলছে, দেখি তো ওরা কারা। এই যে দেখছি দুজন মেয়ে ছেলে জামা কাপড় ছাড়ছে।
ছু দেখি না। না আমার চোখ ছুঁয়ে বাবা কে রে? জানিস আমি কে? না। আমি কলকাতার বউবাজারের খানদানি নাচনেওয়ালি গানেওয়ালি লবঙ্গ লতিকা বা। এই বাগান বাড়িতে ভাড়া করে নিয়ে এসেছেন মুজরো করবার জন্য। আর তুই সালাম হঠাৎ তুই লুকিয়ে লুকিয়ে আমাদের জামা কাপড় ছাড়া দেখছিস না? আর তোর কি আমার আমার নাম রসময় রায়। আমার গায়ে একটা লাঠি বললে খুব খারাপ হয়ে যাবে। কোথায় গেলি বাপ তাড়াতাড়ি এই বউবাজারে লবঙ্গ লতিকা আমাদের মেরে ফেললে রে। উনি ভালো একটা ঘাটের মোড়াকে দাওয়াই দিচ্ছে, একটা জমের বাচ্চাকে দাওয়াই দিচ্ছে। এই শালা এই বল কেন দেখছিস? সকাল থেকে আমি রঘু রঘু বলে চিৎকার হয়ে যায়, শুনতে পাসনি? কানে কি নামা হয়েছে নাকি? হ্যাঁ, যাকে সঙ্গে সঙ্গে যদি ছুটে আসিস তাহলে মেয়ে ছেলে গেছে আনন্দ লাগে। এই থাম, এখন দাঁড়িয়ে আছি হাতটা ছেড়ে তো শালাবাবু গো, একটা ভুল হয়ে গেছে গো। তুমি যে পানুবাবু শালাবাবু এটা আমি জানবো কেমন করে বলো তো? জানলে কি তোমাকে এইভাবে মারতাম? জানলে কি তোমাকে এভাবে মারতাম? ঢং লাঠি দিয়ে গরু পেটা করে এখন দাঁত খেলা। তুমি না জানলা দিয়ে উঁকি মেরে যাচ্ছিলে কেন? কেন দেখছিলে? বললেই তো পারতে, রসের হাঁড়ি হয়ে তোমার গলায় ঝুলে পড়তাম। তুমি সেই হাঁড়ি থেকে যত খুশি রস তোমার গায়ে মেখে নিতে। এ রসের হাঁড়িতে তুই মালিকানো ঠিক, এ রসের হাঁড়িতে তুই মালিকানো ঠিক। ফুটো হয়ে ছড়ে ছড়ে, ফুটো হয়ে ছড়ে ছড়ে, এ পিসটা রাখবি। এ রসের হাঁড়িতে তুই মালিকানো ঠিক, মালিকানো ঠিক। বন্ধ করো নাকি তোমার সে আজকাল তোমার বন্ধ করো। কেন বন্ধ করবো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। পারুবাবুর মাথা বেজায় গরম হয়ে গেছে, একটার পর একটা ঘরে জিনিসপত্র ভাঙছে। এই সেরেছে তাহলে নিশ্চয়ই যায় ও মদের নেশাটা একটু চড়ে গেছে। ওই মদের নেশা বেশি হয়ে গেলে যায় বড় জিনিসপত্র ভাঙচুর করে। এর আগে বাগান বাড়ি মেরেছে বাবু একবার ইসাই করেছিল। আমি চাই বাবুকে দিয়ে মত ঠান্ডা করার ব্যবস্থা করি। এখন কি হবে লতিকা মাসি? আজকে কি তাহলে আমাদের মুজরা হবে না? আরে মুজরা হোক না হোক তার জন্য তো আমরা দায়ী নই। পানুবাবু মুজরা করবার জন্য আমাদের ভাড়া করে নিয়ে এসেছেন। মুজরা না হলে না হবে, কিন্তু টাকাটা আমাদের পুরোটাই দিতে হবে। কোনো চিন্তা করো না দেখা ভাই, কোনো চিন্তা করো না। নাচ গান হবে আর তোমরা তোমাদের টাকা পাই টু পাই পেয়ে যাবে। তবে আরে যাও যদি টাকা না নেয় আমি তোমাদের আমি নিজের থেকে তোমাদের টাকা দিয়ে দেবো। তবে একটা কথা, কি কথা? কি কথা? ওরকম শাকচুনির মতন ডাবা ডাবা চোখে আমার দিকে তাকিও না মাইরি, আমার হিসু হয়ে যাবে। তুমি কি কথা বলছো গো? তুমি কি কচি খোকা? খোকাই তো, তবে কচি নয়, আমি একটা পাকা খোকা। যে আমাকে শিশু ভাবে সে একটা বোকা। খুব যে কথা বলছো চোখা চোখা, টাকাটা পাইয়ে দেবে নাকি দেবে ধোকা? দেবো। তাহলে সেজন্য নেকা, তাহলে সেজন্য নেকা। মানে একটু আগে কি বলছিলে? জানা দিয়ে উকি মারার কথা তুমি যাই আমাকে বলো না। ও এই পুরো মিনসি তাহলে জানলা দিয়ে উকি মারছিল? না আমি উকি মারিনি, আমার চোখ উকি মেরেছে। সবই বয়সের দোষ, বয়সের ঘোলা চোখ। এমন রং দেখলে তো উকি মারবে। কি গো আমি ঠিক বলিনি লবঙ্গ লতিকা ভাই? না কথাটা তুমি ঠিক বলনি বিলাস। আমি পানু চাটুচ্ছি, শুকরঞ্জন মাস্টারের জন্য এক ফোঁটা মেয়ে রাধা আমার মাথার উপর উঠে ঢেই ঢেই করে নাচবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। কি দিনকাল পড়লো। সুযোগে আমাদের হচ্ছে বাবু, হাসপাতালে ডিউটিতে পৌঁছতে দেরি করলে ওই মেয়েটা চোখ রাঙানি দেখতে হয়। ছুটি হওয়ার আগে হাসপাতাল থেকে বেরোলে ওই মেয়েটার মুখ শুনতে হয়। এই জন্য সুকরঞ্জন মাস্টার ইন্ধনে হচ্ছে তাকে আমরা বুঝি না। অতই যদি বোঝো তাহলে মাস্টারের সঙ্গে কথা বলার সময় মেনি বেড়ালের মতো বিমুখ করো কেন? 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে রাধাকে শীতলপুর থেকে সরিয়ে দিতে হবে। যাও, কথাটা গলা বাজিয়ে সুকরঞ্জন মাস্টারকে বলেছো, যাও। ঠিক আছে যাও,
কে রাধা? আপনার মাথার উপর পা লাগে সাহস পেল কোথেকে? রাধা এই শীতলপুরের 20 কাটা। রাধা আমার পশ্চাতের বংশধর। আরে প্রকাশ্য রাস্তায় আমার একমাত্র ছেলে রঙ্গনকে চড় মেরেছে ওই রাধা। কি দিন কাল করলো! আরে সবে সাহস জোগাচ্ছে সুগরঞ্জন মাস্টার। শালা কথাটা শোনার পর থেকে আমার মাথার ভেতরটা কেমন দাউ দাউ করে জ্বলছে। মেয়েটার আরো বল বেড়েছে হাসপাতালে নতুন ডাক্তার আসার পর থেকে। আমি বিলাস কুন্ডু, আমার চোখে ফাঁকি দিবি তোরা? জানেন পানুবাবু, ওই মেয়েটার সঙ্গে নতুন ডাক্তারের নিখাত ইন্টারভিউ চলছে। তাহলে ওদের ইন্টারভিউতে একটু গরম জল ঢেলে দুটোকে পুড়িয়ে মারো না। শালা সব ঝামেলা চলে যা। থাক পানুবাবু, এত মাথা গরম করবেন না। এই বয়সে এত মাথা গরম করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ওরে অচম্পা চল, আজ কোথায় মুজরো করা হবে না। আমার মনে হয় মাসি, বাবুর মাথা ঠান্ডা করে একটাই দাওয়াই আছে, নাচ আর গান, গান আর নাচ। কি বাবু, আমি ঠিক বলিনি? চমৎকার চমৎকার, এই যে একেবারে চ্যাম্পিয়ন জিনিস লতিকা ভাই, তুমি ঠিক বলেছো। চম্পারানি তুমি ঠিক বলেছো। জামাই বাবু গলায় দুপে কারণ সুদা ঢেলে নিন। লবঙ্গ লতিকার চম্পারানি নাচের ছন্দে গায়ের গন্ধে মাতোয়ারা হয়ে যায়। দেখবেন সব আগুন নিবে, আপনার মাথার ভেতরটা রেফ্রিজারেটরের জলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তুমি বলছো রসময় গলায় মদ ঢাললে নাচ গান শুনলে মাথার ভেতর গরম রক্তটা ঠান্ডা হবে? হতেই হবে। এই লবঙ্গ লতিকার গানের গমকে আর ওই চম্পার নাচের ঠমকে জাদু আছে গো পানুবাবু, জাদু আছে। একদম ঠিক কথা জানো, আমি সে জাদু দেখেছি। তাহলে দাও বোতলটা আমার হাতে দাও। এই বোতলের অমৃতে শুকিয়ে যাওয়া গলাটা একটু ভিজিয়ে নি। কি দিন কাল পড়লো! আরে তুমি ওখানে সঙ্গে মতো দাঁড়িয়ে কি করছো? যা করতে বললাম করবে। যাও। করবো পানুবাবু, করবো। ওই রাধার সঙ্গে নতুন ডাক্তারের পীড়িতের কাটা গাছটাকে আমি উপড়ে ফেলবো। নাহলে সারা জীবন ধরে সেই কাঁটা আঁচড়ে আমাদের সকলকে রক্ত ছড়াতে হবে। রক্ত, শুধুই রক্ত। বিলাস, আপনি চিন্তা করবেন না পানুবাবু, আপনার ছেলে রঙ্গনের গালে চড় মেরে রাধা যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সে আগুনে রাধা, সুকরঞ্জন মাস্টার আর হাসপাতালের নতুন ডাক্তার পুড়ে মরবে। মনে রেখো সময় কিন্তু 24 ঘন্টা। হয় রাধাকে আমার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে, তা নাহলে বুঝতে পেরেছো দিনকাল কি পড়লো? পেরেছি পানুবাবু, পেরেছি। আমি চলি, চিন্তা করবেন না, আপনার কাজ হাসিল হয়ে যাবে। হাসিল, একেবারে হাসিল। যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি পানুবাবু? বলো লতিকা ভাই। বলছিলাম, একটু আগে রাধা নামের মেয়েটিকে গ্রাম ছাড়া করার কথা বলছিলেন না? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটিকে কোনোভাবে একবারের জন্য কি এ বাড়িতে আনা যায় না? কেন 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 কেন? মেয়েটা আমার মামা ভাগনার গায়ে চড় মারলো, আর তুমি কি তাকে এই বাড়িতে আবার আনতে চাইছো? চাইছি শালা বাবু, ওই পানুবাবুই তো একটু আগে বলছিলেন তাই। আচ্ছা পানুবাবু, মেয়েটিকে দেখতে কেমন? শরীরে মাংস টাংস আছে তো? ফর্সা না কালো, বেটে না লম্বা? যদি সুন্দরী হয় তাহলে সোনালী মাছটাকে হাতছাড়া করবেন কেন? তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো তো লতিকা ভাই। বুঝতে পারলে না তাই না শালা বাবু? ওরে বাবা, তুমি হবে বাবা আর আমি হব মা। বুঝতে পারলে না? ওরে বাবা, আমাদের লাইনে নতুন মেয়ে ছেলের খুব কদর। তো পানুবাবু যদি ওই মেয়েটিকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দেন, তাহলে ওকে আমি কায়দা করে নিয়ে যেতে পারি। তার মানে রাধার সঙ্গে আমাকে একটু অভিনয় করতে হবে। কি পানুবাবু বলুন, পারবেন? পারবেন এনে দিতে? এর জন্য কত টাকা দেবে তুমি আমাকে? 25,000 দেবো। 25,000? 25,000? এটা একটা টাকা হলো নাকি? আরেকটু চলো লতিকা ভাই, আরেকটু চলো। 25,000 টাকায় আমার জামাইবাবুর জলও গরম হবে না। বেশ, 50,000 দেবো। আর বাবার অভিনয়ের জন্য আমাকে কত দেবে? এ মা শালা বাবু, এ তুমি কি বললে গো? তুমি রোজ রোজ লুকিয়ে আর তোমাকে দেখতে হবে না। ওই যে চম্পার জাদুকাঠিটা তুমি সবসময় দেখতে পাবে। হ্যাঁ কি পানুবাবু বলুন, হিসেব রফা করে একটা আক্তারি গজলে গলা ভেজায়। বেশ, রাধার সঙ্গে তোমার আমি মোলাকাত করিয়ে দেব। এতে এক ঢিলে 2 পাখি মরবে না, 3 পাখি মরবে। এক, রাধা শীতলপুর ছাড়া হবে। 2, সুকরঞ্জন মাস্টারের মুখে চুন কালি পড়বে। 3, হাসপাতালের নতুন ডাক্তারের ওই ফড়িংয়ের মতো ডানা দুটো কাটা যাবে। বিড়িদের খাঁচা থেকে নতুন ভালোবাসার পাখি রাধা ফুরুক করে উড়ে পালাবে। শীতলপুরের বুকে রাজা হয়ে বসে থাকবে আমার জামাইবাবু পাঞ্চা তুলছে। তারপর পলিটিক্সের লাইট ধরেন, রক্ত চোষা বাদুর হয়ে গ্রামের সমস্ত রক্ত চুষে চুষে খাবে আমার ওই জামাইবাবু। জামাইবাবু, আমি ঠিক বলিনি? ঠিক মানে
100% ঠিক রে শালা শালা বাবু। কি দিন কাল পড়লো। তুই আমার বসে কি করছিস? কি দিন কাল পড়লো। ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। হাসতে গিয়ে কান্দি কেনে, কাঁদতে গিয়ে হাসি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজলাম রে শোন, এই বুঝেছি মনের কথা কারে বলি আর, মনের কথা কারে বলিয়া, এমন করে ছিঁড়ল কেনে একটা রাটার তার, এমন করে ছিঁড়ল কেনে একটা রাটার তার। ও উদাস বাউল নেই তো বাউলার, ভোলাম মন বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার গান গাইছিলে রে ফান্টু। আমার গান আপনার ভালো লাগে মাস্টার বলছে? ভালো কি রে? ভীষণ ভীষণ ভালো লাগে। জানিস তোর মতো কত প্রতিভা যে সুযোগের অভাবে গ্রামে গঞ্জে ছড়া পাতার মতো হারিয়ে যাচ্ছে, তার হিসাব কেউ দিতে পারবে না। আমি হলফ করে বলতে পারি, তুই যদি গ্রামের ছেলে না হয়ে শহরের ছেলে হতিস, তাহলে গায়ক হিসেবে একদিন তোর বিরাট নাম হতো। মন আমার বদলে গেছে, বদলে গেছে মাস্টার মশাই। এখন যে তার ফুলের মতোই গন্ধ দেয় কাজ, এখন যে তার ফুলের মতোই গন্ধ দেয় কাজ। মন আমার বৃষ্টি ধোয়া আকাশ নীলে নীল, মন আমার রামধনু রং আলোতে ঝিলমিল, মন আমার বৃষ্টি ধোয়া আকাশ নীলে নীল, মন আমার রামধনু রং আলোতে ঝিলমিল। নরক থেকে স্বর্গে যেতুই, নরক থেকে স্বর্গে যেতুই, তাই কইলিয়া। এখন যে তোর ফুলের মতোই গন্ধ দেয় কাজ, এখন যে তোর ফুলের মতোই গন্ধ দেয় কাজ। মন আমার বদলে গেছে, বদলে গেছে আজ, এখন যে তার ফুলের মতোই গন্ধ দেয় কাজ, এখন যে তার ফুলের মতোই গন্ধ দেয়। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার গান রে ফান্টু। তুই দিনের পর দিন যা গান সব কথা, কিন্তু রাধা এখন আসছে না কেন বলুন তো মাস্টার? তাই তো। পানুচাটুর্যের ছেলে রঙ্গনের গাড়ি চড় মেরে রাধাই শীতলপুরে বাতাস ভারী করে তুলেছে। পানুচাটুর্যের ছেলে রঙ্গন ওর বাবার মতোই একটা বিষধর সাপ, একা পেয়ে হারামজাদাটা আবার রাধার উপর চড়াও হলো না তো? না রে ফান্টুস, রঙ্গনা কোনোদিকে শীতলপুরের মাটিতে দাঁড়িয়ে রাধার মতো মেয়েদের উপর চড়াও হবে না। এই রঙ্গন, তুমি তুমি এখানে কেন এসছো? ক্ষমা চাইতে এসেছি স্যার। এতদিন আমি শীতলপুরে পথে ঘাটে একা পেয়ে রাধাকে অনেক বিরক্ত করেছি। গতকাল সকালে বাজারে সবার সামনে রাধা আমার গালে চড় মেরে আমাকে চরম শিক্ষা দিয়ে দিয়েছে। তার মানে গতকাল সকালে বাজারের লোকজনের সামনে রাধা আমাকে চড় মেরেছে, এই খবরটা কে বা কারা জানি না বাবার কানে তুলে দিয়েছে। বাড়ি ফিরতেই বাবা আমাকে বললো ওর
অসভ্য জড়বার ছেলে, তোর জন্য কি আমাকে শীতলপুরে মানুষের সামনে মাথা হেট করে চলতে হবে? কি দিনকাল পড়লো, রাধার কাছে তোকে ক্ষমা চাইতে হবে। কাল রাতে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার করতে চেয়েছিল। বাবা বলেছে মাস্টার মশাই রাধা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করবো, আর কোনোদিন তোর মুখ দেখবো না। কি দিনকাল পড়লো। এখন আমি কিন্তু চলে এসেছি। কি বলছো তুমি? ঠিক বলছি মাস্টার মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, রাধাকে রাখুন, আমি তার কাছে ক্ষমা চাইবো। আমি কি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না মাস্টার মশাই রঙন ঢক দিচ্ছে। গিরগিটির মতো গায়ের রং বদল করেও নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে বাড়িতে এসেছে। না না রে পল্টুস, বিশ্বাস কর আমি কোনো কুমতলব এখানে আসিনি। এই আমি মাস্টার মশাই 5 মিনিট বলছি। কিন্তু একটু আগে বিলাস যে অন্য কথা বলে গেল তাকে তুমি জানো? কি বলেছে বলুন? কি বলেছে বিলাস কাকা? বলেছে তোমার বাবা পানু চাটুর্যে নাকি হুকুম দিয়েছে 24 ঘন্টার মধ্যে রাধাকে এই শীতলপুর গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মিথ্যে কথা, ওই বিলাস কাকুর কথা বিশ্বাস করবেন না মাস্টার মশাই। বিশ্বাস করুন, রাধার উপর বাবার কোনো রাগ নেই। বাবা বলেছে গ্রামের মানুষের ভালো মন্দ খোঁজ নেওয়া, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়া সকলের কর্তব্য। তা রাধা যদি সে কর্তব্য করেই থাকে তাহলে তো গ্রামের মানুষের উপকার হবে। সে কি রকম বাবু? আপনার বাবু পানি চাটু যে রাতারাতি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেলেন নাকি? আরে কেন হবে না? ওই বিলাস কাকুর মতো লোকেরা এত দিন রাত রাধার বিরুদ্ধে কথা বলে বাবার মন মিশিয়ে দিয়েছে। কি বললে? বিলাস বিলাস রাধার বিরুদ্ধে কথা বলে তোমার বাবার মন বিষিয়ে দিয়েছে? হ্যাঁ মাস্টার মশাই, সে কি? কিন্তু আমার বাবা কি বোকা? দূর। বিলাস কাকু বললো আর বাবা মেয়েদের বিশ্বাস করে নেবে। সেই জন্যই তো আমাকে রাধার কাছে আপনার কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে। বলছো তুমি তোমার বাবা? আর একটা কথা বলতেই ভুলে গেছি, কলকাতা থেকে একজন সাংবাদিক বাবার কাছে এসেছে এই শীতলপুর হিসাবে এখান থেকে বের করতে চায়। তা আপনি কি জানেন শীতলপুরের সমাজসেবিকা হিসেবে বাবা সাংবাদিককে রাধার নাম বলেছে। হাসপাতালে নতুন ডাক্তার গৌরব চ্যাটার্জির ইন্টারভিউ নেবার ব্যবস্থা করে দিয়েছে। সেই ইন্টারভিউতে নতুন ডাক্তার বাবু পানু চাটুর্যের কেচা খুলে দিয়েছে। রাধা কি ব্যাপার তুমি এখানে? কি ব্যাপার মাস্টার বাবু? ওকে বাড়িতে ঢুকতে দিলে কেন? যে গ্রামের মেয়ের সম্মান নিয়ে টানা হেঁচড়া করে তার মতো একটা পায়খানার পোকাকে বাড়িতে ঢুকতে দিয়ে এবারের মাটিটাকে অপবিত্র করে দিলে কেন মাস্টার বাবু? না না রাধা, বিশ্বাস কর আমার জন্য কোনোদিন শীতলপুরের মাটি অপবিত্র হবে না। কি বলতে চাইছো কি তুমি? মানে রঙ্গন বাবু বলতে চাইছেন উনি এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। কি ব্যাপার কি মাস্টার বাবু? কি আবার ব্যাপার? অন্ধকারের বুক চিরে আলো ফুটতে চাইছে, পানু চাটুর্যের গালমন্দ খেয়ে রঙ্গনের চেতনা ফিরছে, তাই আমার কাছে তোর কাছেও ক্ষমা চাইতে এসেছে। তোর কাছে আমার কাছেও ক্ষমা চাইতে এসেছে। এই ভিজে বেরোলের বাচ্চাটা আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ রে হ্যাঁ। ও বললো আর তুমি বিশ্বাস করলে? বিশ্বাস না করার কি আছে? আরে ওরা বাপ বেটা দুটো থেকে একটা ঢ্যামনা সবাই বাচ্চা সারা বীজ ছেড়ে পড়ে থাকবে আর সুযোগ পেলে লাশ দিয়ে ছাপতে পারবে। না না রাধা, বিশ্বাস কর রাস্তায় তোকে একা পেয়ে অশ্লীল কটূক্তি করেছি বলে বাবা আমাকে খুব বকেছে। তাই দে রাধা, তুই আমাকে ক্ষমা করে দে। তোকে তো নই আর কোনোদিন কোনো মেয়েকে আমি বিরক্ত করবো না। এই আমি তো পড়া ধরে ওটা বলছি তুমি আমার থেকে বয়স বড় না, বড় হয় তুমি আমার পা ধরছো কেন? আমার পাপ হবে না? না 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 না, কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। ওরে তোর পা ছুঁয়ে ক্ষমা চাইলে আমার এই কুলাঙ্গার ছেলে রঙ্গনের পুণ্য অর্জন হবে রে রাধা। পানুবাবু আপনি? নমস্কার নমস্কার। আপনি এসছেন? আগে ছেলেরা পাঠায় দিয়ে হাওয়া হালকা করে তারপর নিজে লেখামার নাটক করতে এসছেন? না 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 না, নাটক না নাটক না, এই রঙ্গনের হয়ে আমি তোর আর মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইতে এসেছি। কে দিনকাল করলো মাস্টারমশাই, নুড়ি ভেবে আপনাদের মতো হিরেকে এতদিন আমি অবহেলা করেছি। যারা মানুষের জন্য এত ভাবে, মানুষের ভালোবাসা থেকে তাদের যে সরিয়ে দেওয়া যায় না এই ধারণা আমার ছিল না। এতদিন শীতলপুর গ্রামে আছে, অথচ এই গ্রামের মানুষের এতটুকু শ্রদ্ধা এতটুকু ভালোবাসা আমি আদায় করতে পারিনি। কি দিনকাল করল। অর্থের প্রাসাদে বসে শুধু মানুষের অভিশাপ কুড়িয়েছি, আর আপনারা, বিশেষ করে আপনারা আদর্শ অনুপ্রাণিত এই রাধা শীতলপুরের নয়নের মণি হয়ে বসে আছে। এই দিনকাল করল। ক্ষমা করে দিন মাস্টারমশাই, আমাকে আর আমার ছেলেকে তোরা ক্ষমা করে দে রাধা। আচ্ছা পানু বাবু, আপনি কি কোনো যাত্রার দলে নাম লিখিয়েছেন? তার মানে? না, এমন সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ডায়লগ ঝাড়ছেন তো তাই। আন্টু ওনার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? যা তুই রান্নাঘরে যা। যাও বাবা ভান্ডস, তুমি রান্নাঘরে যাও, আর পরে তো কষ্ট করে আমাদের জন্য একটু গরম চা করে নিয়ে এসো। কি দিনকাল পড়লো। চা খাবি রঙ্গন? না না না, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। যতক্ষণ রাধা আমাকে ক্ষমা করে দিচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, বাড়িতে গিয়েও কিছু খাবো না। ভগবান। রাধা, এই রাধা শোন, কি হয়েছে? বাবা বাড়ির সামনে এত লোকজন কি হলো? লোকজন মানে আমি গ্রামের লোকজনদের বলেছি যে রাধার মাস্টারমশাইয়ের সঙ্গে আমার সব গোলমাল মিটে গেছে, তাই কৌতূহল বসে বাড়ির সামনে জমায়েত হচ্ছে। কি দিনকাল পড়লো। তাই বলুন, কিন্তু তুই কলকাতার মেস বাড়ি ছেড়ে গ্রামে ফিরে এলি কেন মেঘনা? জানো বাবা, কলেজের হোস্টেলে 15 জন ছাত্রী হঠাৎ ম্যালেরিয়া জ্বরে
সে কি? বাস কলেজ এক সপ্তাহের ছুটি। সাইকেল ছুটি কাটবে বাড়িতে চলে এলাম। এই এক সপ্তাহ ছুটি আনন্দ করবো, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবো। এই দাদা, তুই আমার কোম্পানি দিবি তো? হ্যাঁ, আগে তুমি হাত মুখ ধুয়ে নাও, তারপর এই ফান্টুস দাও। এই সুটকেস করে মেঘনা দিদির জামা কাপড়গুলো সব গোছগাছ করে দাও। ঠিক আছে। শোন, মেঘনা দিদি যা যা খেতে ভালোবাসে সব সব রান্না সাপাতে। আসুন মহারানী। সবসময় আর কি না, এক চট দেবো। এবারে চাটা বানাতে ভুলো না ফান্টুস সোনা। এই দিনকাল পড়লো। শিশু বাবা, ফান্টুস চা করবে কেন? আরে এবারে রান্না বান্না সব ফান্টুসি করছে। আর আমাদের রাধা, আমাদের সব কাজ আমার, আমাদের সবাই ফান্টুস আমাদের কত ভালো লাগে না? তাহলে তো একদিন এসে ফান্টুসের হাতের রান্না খেয়ে যেতে হয়। কি বলেন মাস্টারমশাই? নিশ্চয়ই নিশ্চয়ই, এতদিন পর সব বিভেদ বলে যখন এক জায়গায় মিলিত হতে পেরেছি, তখন আপনি ওই বাড়িতে আসবেন, আমরাও আপনার বাড়িতে যাব। শোন 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 রমন শোন, ওই হাসপাতালে হেক্টর গিলাসের কথা শুনে মাস্টারমশাইকে আমরা কত ভুল বুঝেছি সেটা বুঝতে পারছিস? এই রাধাকে আর মাস্টারমশাইকে শত্রু ভেবে আমরা কত অপরাধ করেছি সেইটা বুঝতে পারছিস? এই দিনকাল পড়লো। বলুন, শোনো বাবা, ওই বিলাসকে কিন্তু আমি ছেড়ে দেবো না। শিখি বাবা, বিলাস কুমার কি করলো? ও মেঘনা দিদি, এসব কথা ছাড়ো, এসব কথা তোমার জেনে কোনো লাভ নেই। শুধু একটা কথা জেনে রাখো, ছিপে গাঁথা বড়শি টোপে সব মাছ ধরা দিল, রাধা নামের মাছটা কিন্তু সেই টোপ গিলবে না। দাদা তুই থামবে, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই। রাধা মানে গভীর জলের মাছ, যে জলে বর্ষিতে গাঁথা টোপ ফেলে পানু চাটুর্যকে অপেক্ষা ছিপ নিয়ে সারা জীবন চাতক পাখির মতন তাকিয়ে বসে থাকতে হবে। ওই পানু চাটুর্যের চোখের দৃষ্টিতে কেউ না বুঝতে পারলো, রাধা খুব ভালো করে বুঝতে পারে, কারণ মানুষ আর জানোয়ারের তফাৎটা রাধা খুব ভালো করে জানে। সেই থেকে বলছি গুরুজনদের সম্মান দিয়ে কথা বলবি। 2 বছর হলো অনেক শীতলপুরে এসছেন, আমরা কেউ কোনোদিন কারো বাড়িতে যাইনি। আজ উনি নিজে প্রথম যখন আমার বাড়িতে এসছেন তখন তাই ছি 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 ছি। আপনি কিছু মনে করবেন না পানুবাবু, আমি রাধার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না 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 না, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। রাধা তো আমার মেয়েরই মতো। কি দিনকাল পড়লো। তুই বেশি বাড়াবাড়ি করে ফেললি রাধা, তোকে আমরা ভালোবাসি ঠিক, কিন্তু ভুলে যাস না তুই এবারে একটা কাজের মেয়ে। কি বলে? কাজের মেয়ে? হ্যাঁ, আমি তো কাজের মেয়ে। না 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 না, কাজের মেয়ে বলে রাধার মনে দুঃখ দেবেন না মেঘনা। হ্যাঁ, তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, তোমার বাবা কোনদিন রাধাকে কাজের মেয়ে বলে ভাবেন না। কাজের লোক, কাজের মেয়েদের তো সবসময় শ্রদ্ধা করা উচিত। কি বল রঙ্গন? নিশ্চয়ই, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, হিটলার, না অন্যরা তো মানুষের জন্য কত কাজ করে গেছে, তাই বলে ওনাদেরকে একটু কাজের লোক বলে? এই শীতলপুরে মানুষের জন্য রাধা যেভাবে কাজ করে, তারপর কাজের মেয়ে বলে অন্য দুঃখ দেবেন না মেঘনা দেবী? কি হলো? ঠিকই তো বললাম। ঠিকই তো বললাম, তখন থেকে শুনছি যে মেঘনা দেবী করছিস। তো কি করবো? মেঘনার দিকে দেখলাম বলে তুমি তো মাথা ঘুরিয়ে দিলে। আরে তোরা এক গ্রামে থাকিস, মেঘনা তোর বন্ধুর মতো, এখন থেকে ওকে নাম ধরে মেঘনা বলে ডাকবে। এই দেবী টেবি বললে না কিরম পর পর মনে হয়। কি দিন কাল পড়লো। তাহলে আসি মাস্টারমশাই, একদিন সন্ধ্যাবেলা চলে আসুন না আমাদের বাড়িতে। একদিন কেন বাবা, পরশুই তো আমার জন্মদিন, ওই দিন চলে আসুন না, সবাই মিলে বেশ হইচই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো হয় মাস্টারমশাই। পরশু সন্ধ্যাবেলা আমার ছেলে রঙ্গনের জন্মদিনে আপনাদের সবান্ধব নিমন্ত্রণ রইল। আজ এই দিন কাল। হ্যাঁ বলছিলাম, চা খেয়ে যাবেন না না? না, নাস্তা কাস্তা ওই দিন একসঙ্গে খাওয়া হয় রঙ্গন। পরশু সন্ধ্যাবেলা আসছেন কিন্তু রাধাকে সঙ্গে নিয়ে। চললাম মাস্টারমশাই। প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। দুঃখ করো না রাধা, মাস্টারমশাই তোমাকে খুব ভালোবাসেন, তাই সেই অধিকারে তোমাকে তিনি শাসন করেছেন। তুমি চোখের জল ফেললে উনি খুব কষ্ট পাবেন, তখন ওনাকে দেখে তোমারও খুব কষ্ট হবে, যেমন তোমার জন্য আমার হচ্ছে। এসো কিন্তু পরশু সন্ধ্যেবেলা আমার জন্মদিন। বাই মেঘনা। জিতে গেছি, আমি জিতে গেছি। আমার আদর্শ চেতনার রঙে পানু চাটুর্যে তার ছেলে রঙ্গনের কালো কুৎসিত চেহারাটা আলোময় হয়ে উঠেছে। সত্যের কাছে মিথ্যা বশ্যতা স্বীকার করেছে। তাই পানু চাটুর্যের মতো দাম্ভিক, অর্থের সওদাগর
তার অহংকারের সপ্তডিঙা মধুকর আমার মতো একজন শিক্ষকের চেতনার ঘাটে বাঁধা রেখে গেলেন। যাবো পানুবাবু, আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পরশুদিন সন্ধ্যাবেলায় রাধাকে সঙ্গে নিয়ে আমি নিশ্চয়ই আপনার বাড়ি যাব। আমিও যাব। পানু চাটুর্যেরা 2 বছর শীতলপুরে এসে বসবাস করছে। বিশাল জায়গায় নিয়ে ওদের বাড়ি। বাড়ির ভেতরে একটা সুইমিং পুলও আছে। গ্রামে তখন ইলেকট্রিক ছিল না, কিন্তু ওদের বাড়িতে 24 ঘন্টা বিরাট জেনারেটর চলতো, গরমকালে এয়ার কন্ডিশন। আজ পানুবাবুর ছেলে রঙ্গনকে দেখলাম, ভেরি হ্যান্ডসাম, কি মিষ্টি কথা বলে। রাধাকে খুব সুন্দরভাবে সান্ত্বনা দিচ্ছিল। রঙ্গন পানুবাবুর একমাত্র ছেলে, আমাকেও মেঘনা দিদি বলছিল। জীবনে প্রথম একজন পুরুষ আমাকে আপনি বলে অ্যাড্রেস করলো। পরশু রঙ্গনের জন্মদিন, বাবার সঙ্গে জন্মদিনে যাবো। আমার ভীষণ আনন্দ হচ্ছে। রঙ্গন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল জাগে, কিন্তু গ্রামের মানুষ কেউ ওদের ভালো চোখে দেখে না। সবাই ওদেরকে কানাঘুষো করে, মানে ওরা খারাপ লোক, বাজে লোক। বাবা ছেলে একসাথে বসে মদ খায়, আর ওরা খেতেই পারে। বড় লোকদের মধ্যে না ওটা কোনো ব্যাপারই না। পানু চাটুর্যের উচিত কথা বললাম বলে মাস্টারবাবু সকলের সামনে আমার গালে চড় মারলেন। মাস্টারবাবু, পানু চাটুর্য আমার ছেলে কিন্তু একটা বিষাক্ত সাপ। গায়ের লোকের মুখে কানাঘুষো শুনছি শেতলপুরের হয়ে ভোটে দাঁড়াচ্ছে পানু চাটুর্য, সেই জন্য গ্রামের মানুষের সঙ্গে এরকম মেলামেশা শুরু করেছে। আর ওদের হয়ে দালালি করছে হাসপাতালের হেড গেলেন দুলাসবাবু। পানু চাটুর্য শেতলপুরের বুকে নেতাগিরি করে বেড়াবে। এতদিন আমি গ্রামের মানুষের সঙ্গে নিয়ে বিডিও অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করে যে সমস্ত কাজ আদায় করেছি, পানু চাটুর্য সে সমস্ত করবে। হাসপাতালের ওষুধ হাসপাতালে না ঢুকে পানু চাটুর্যের গাড়ি করে গাড়িটা পাচার হয়ে যাবে। সরকারি কলের পাইপ বাজারে বিক্রি হবে। গ্রামের রাস্তা তৈরি করার ইট পাথর শহরের দোকানে বিক্রি হবে। লোক দিয়ে ইলেকট্রিকের তার চুরি করাবে। আর পানু চাটুর্যের বাড়িতে জেনারেটরের আলো জ্বলবে, জেনারেটরের আলো। আর অন্ধকারে ডুবে থাকবে আমাদের শীতলপুর গ্রামের মানুষগুলো। এত কিছু জানার পর গ্রামের মানুষ যখন বুঝতে পারবে যে তারা ভুল করেছে, তখন তারা আর কোনোদিন পানু চাটুর্যকে ভোট দেবে না। জানে আরে বাবা রে বাবা, তখন ভোটটা না দিয়ে কি যাবে? তখন তা পুলিশ দাঁড় করায়, বাইরে থেকে গুন্ডা ভাড়া করায়। সেই গুন্ডা দিয়ে গ্রামের মানুষের প্রত্যেকটা ভোট নিজের ভোট বক্সে ঢুকায় ড্যাং ড্যাং করে আবার 5 বছরের জন্য নেতা হয়ে যাবে পানু চাটুর্য। গরিব মানুষের অধিকার বিক্রি করার টাকায় গাড়ি চড়বে, মদের গ্লাসে ফুর্তি ওড়াবে, ঠান্ডা বরফ দিয়ে মদ খেয়ে দিমাগ গরম করে গরিব মানুষগুলোর মুখের গ্লাস করে খাবে। একটা লেখাপড়া না জানা অশিক্ষিত কাজের মেয়ে হয়ে এই সোজা অঙ্কটা আমি বুঝে গেলাম। আর শিক্ষিত মানুষের পানু চাটুর্যের এই চালাকিটা তুমি ধরতে পারলে না মাস্টার বাবু। লম্পট ছেলে জন্মদিনে লেমতন্ন করে গেল, আর তুমি মেঘনা দিদিরা নিয়ে সে লেমতন্ন খেতে যাবে বলে দিলে। যাও মাস্টার বাবু যাও, আমিও যাবো, তবে লেমতন্ন খেতে না। লেমতন্নের টেবিলে পানু চাটুর্যের রাজনীতির অঙ্কটারে বুঝে নিতে। যদি দেখি কোনো গোজামিল আছে তাহলে সেদিন প্রতিবাদ করব। সেদিন যদি তুমি সকলের সামনে আমার গালে চড় মারো, সে চড় আমি গাল পেতে নেব। কিন্তু পানু চাটুর্যের রাজনীতির অঙ্কের কাছে তোমার আমি হেরে যেতে দেবো না মাস্টার বাবু, কিছুতেই হেরে যেতে দেবো। কি হয়েছে দাদা, তুমি কাঁদছো কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। গরিবের দুঃখ যে পরম মমতায় ভুলিয়ে দেয়, কোন পাথরের আঘাতে আহত হয়ে তাকে আজকে চোখের জল ফেলতে হচ্ছে তা আমাকে জানতেই হবে। বলো দাদা, চুপ করে দেবো না, উত্তর দাও নইলে। বলো দাদা, কি হয়েছে? চমৎকার চমৎকার দৃশ্য। বাড়িটা দেখছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে গেছে। সামান্য একটা কাজের মেয়ে হয়ে ফাঁকা ঘর নেই। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। ভুল মানে? চোখের সামনে যা দেখলাম তারপর কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসবেন না। দেখে তো ভদ্রলোকের ছেলে বলে মনে হচ্ছে। তার লাজ লজ্জার মাথাটা কবে খেলেন? কোথায় থাকা হয় ভদ্রলোক? নামটা কি জানতে পারেন? আগে আমার নাম গৌরব চ্যাটার্জি, ডাক্তার গৌরব চ্যাটার্জি। মাস কয়েক হলো শীতলপুর হেলথ সেন্টারে ডাক্তার হিসেবে জয়েন করেছি। ডাক্তার? একজন ডাক্তার হয়ে আপনি আমাদের বাড়ির শিষ্য করো মেঘনা দিদি? তুমি যা ভাবছো তো ঠিক না। একটা কথা বলবি না। একটু আগে বাবার কাছ থেকে আমি সমস্ত শুনেছি। পানু চাটুর্যের ছেলে রঙ্গন তোকে শুধু শুধু বাজারের লোকের সামনে হাত ধরে দিয়েছে, তাই না? চুপ করো মেঘনা দিদি, চুপ করো। সারা গ্রাম দস্যি পড়া করে বেড়াবি,
খবর নিয়ে ইয়ং ছেলেদের সামনে হ্যাঁ হ্যাঁ করবি, তারপর তারা যদি হাত ধরে টানে খুব দোষের হয় না, সত্যের পর্ণা উতলে ওঠে, তাই না? আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে ওনার কথায় তুমি কিছু মনে করো না রাধা। তাছাড়া এই সমস্ত ফালতু ব্যাপার নিয়ে আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই। গ্রামের বিডিও সাহেবের কাছে ভানু চ্যাটার্জির ক্যান্ডিডেট হওয়ার কথা শুনে আমি এখানে ছুটে এসেছিলাম আলোচনা করতে, কিন্তু এখন এখানকার যা পরিস্থিতি দেখছি তাতে তো কোনো আলোচনা করাই সম্ভব হবে না। তাই আপাতত এই জ্যান্ত হিড়িম্বার হাত থেকে রক্ষা পেতে আমি হসপিটালে চললাম। ডাক্তার গৌরব চ্যাটার্জি, চমৎকার! আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন? আপনার সাহসটা তো কম নয়। সাহসটা আমার বরাবরই একটু বেশি মেঘনা গাঙ্গুলি, তবে আপনার সাহসের মাত্রাটা কিন্তু তার থেকেও বেশি বেড়ে গেছে। মনে রাখবেন, ভবিষ্যতে ওই মাত্রাটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। তার মানে কারো সম্বন্ধে কিছু না জেনে শুনে কুৎসিত মন্তব্য করার মতো দুঃসাহসটা আপনি পেলেন করতে গিয়ে। আচ্ছা, আপনি তো লেখাপড়া শিখেছেন, তাহলে আপনার মুখের ভাষাগুলো এরকম পচা নর্দমার মতো কুৎসিত নোংরা কেন? আপনাকে দেখে মনে হয় না আপনি কোনো শিক্ষকের ঘরের মেয়ে। তাহলে কি মনে হয়? মনে হয় কোনো বস্তিতে থাকা সমাজ বিরোধীর জন্ম দেওয়া সন্তান। বাবা যার দেবতার মতো মানুষ, তার মেয়ে হয়ে আপনি কেমন করে এরকম হলেন? দেখুন, আমার ওই ডাক্তারি শাস্ত্রে তেমন যদি কোনো উপায় থাকতো, তাহলে আপনাকে জীবন্ত পোস্টমর্টম টেবিলে ফেলে একবার ভালো করে পরীক্ষা করে দেখতাম। চলি, বাই। সাহস তোর জন্য, হ্যাঁ তোর জন্য ডাক্তারটা কাপড় দিতে সাহস পেল, আর তোকে আমি দিতে বলে জানোয়ারের গালে চড় মারা হাত, এই হাত দুষ্টের দমনে ব্যবহার করা হাত, এই হাত প্রকৃত মানুষের মতো মানুষ তোমার বাবা সুখরঞ্জন মাস্টার বাবুর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া হাত। তুমি মাস্টার বাবুর মেয়ে, তাই আমার মারতে আসা তোমার এই অনার্থ হাতটা আজ আমি ধরে নিলাম। নাহলে এই হাতের এক খুশিতে ডাক্তার বাবুরা জড়ায় আমার নোংরা কথা বলা তোমার ওই মুখের ছবিটা আমি বদলায় দিতাম। যাহা ভেবেছি ঠিক তাই। শালা গরু যদি গোয়ালের গন্ধ পায়, তাহলে সে কি গোয়াল ছেড়ে অন্য কোথাও যায়? আমি জানতাম তুই শালা নিশ্চয়ই চম্পাগুলির সঙ্গে লাইন মারছিস। হ্যাঁ, সরে তোর বাবার নাম ভুলিয়ে দেবো না, হারাম জাদা। আজ আমার ভাগ্নের অঙ্গনের জন্মদিন, একটু পরেই কিছুক্ষণ পরেই ওই নিমন্ত্রিত অতিথিরা সব আসতে শুরু করবে। বাড়ির সব চাকর বাকরগুলো যে যার কাজে ব্যস্ত, আর তুই শালা এখানে নির্জন জায়গায় দাঁড়িয়ে চম্পাগুলির সঙ্গে নে করছে না? যাবে ভাইয়া, নাহলে যাই আমাকে বলে আজ তোর চাকরি আমি নষ্ট করে দেবো। যাবে ভাইয়া, যাচ্ছে সালাম। আমার পিতাকে নাম ভোলাতে চাইলে আমি কি আপনার মাতাজিকে নাম ভুলিয়ে দেব? শালা বিভীষণ কামার এক লাঠি মারবো, শালা হারামির বাচ্চা। আর তোমাকেও বলি চম্পাকলি, এই বাড়ির চাকর বাকর গুলোতে মাথা না খেয়ে তুমি ছাড়বে না? আরে বাবা, ওরা কেন চম্পাকলি, আমি তো আছি। একবার এই পাকা বুড়োর মাথাটা ঘুরিয়ে দিয়ে দেখাও দেখি তোমার ক্ষমতা, দেখাও তোমার ক্ষমতা, দেখাবো এই লবঙ্গ লতিকার কত ক্ষমতা, তা আজ তোমরা সবাই দেখতে পাবে। শালা বাবু, চটপট আর একবার ভালো করে রিহার্সালটা করে দাও তো। একটু বাদেই নতুন চিড়িয়াটা এসে যাবে। অনেকদিন পর একটা টাটকা ফুল আমি ঝুড়িতে তুলবো। মনে রেখো, যেভাবেই হোক মেয়েটাকে কিন্তু লটকাতেই হবে। যদি কাজে সফল হও তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবে, আর যদি সফল না হও তখন না, কোনো চিন্তা করো না লতিকা ভাই, কোনো চিন্তা করো না। কোনোদিন কোনো কাজে আমার টার্গেট মিস হয়। তবে একটা কথা, ওই রাধা নামে মেয়েটাকে কিন্তু এক রাত্রির জন্য আমার চাই, আর ওটাই হবে আমার পারিশ্রমিক। ঢ্যামনা বুড়ো শখ কত। আরে বুড়ো, রাধার নাম শুনে জিভ দিয়ে একেবারে টস 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 করে জল পড়ছে। আরে বুড়ো, তুই কি খেল দেখাবি? ওই মেয়েটার চাপে তো চেপে যাবি। লবঙ্গ, আগে থেকে অত রস গড়িও না। মনে রেখো, রাধা 21-22 বছরের মেয়ে।
বেশি তাতালে ও কিন্তু তোমার গায়ের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানে মানে বুঝতে পারলে না? পাগল খাবি কি ঝাঁঝেই মরে যাবি। পাগল খাবি কি ঝাঁঝেই মরে যাবি। পাগল খাবি কি ঝাঁঝেই মরে যাবি। বিচুটি পাতা গায়ে ঘষে শুধুই কুটকুটাবি। বিচুটি পাতা গায়ে ঘষে শুধুই কুটকুটাবি। পাগল খাবি কি ঝাঁঝেই মরে যাবি। 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 বন্ধ করো কি হচ্ছে লতিকা ভাই? এইসব গান না গো পারু বাবু, আজ আমি গাইবো না, নাচবো না। তার মানে আজ তো আমরা স্বামী স্ত্রী গো। তোমার শালা বাবু বাবা আর আমি হলাম মা। তাই তো কপালে সিঁদুরের টিপ পরেছি, ঢাকায় শাড়ি পরেছি, হাতে শাখা নোয়া পলা। কি পানু বাবু, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি বউবাজারের মাসি। কিন্তু চম্পার আজ কি ভূমিকা? আজকের নিমন্ত্রণের আসরে চম্পার কোনো সিন নেই। বেশি লোকজন থাকলে আমাদের অভিনয় করতে একটা অসুবিধে হয়। যাও চম্পাগুলি যাও, তুমি ওপরে তেতালার চিলে কোটার ঘরে বসে বসে মাল খাও আর মাল খেতে খেতে ঘুমিয়ে পড়ো। যাও সেই তোমাদের পাপের সাক্ষী হয়ে নিজেকে পাপে করাচ্ছে, ওপরে চিলেকোটা গিয়ে মদে নেশে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কি দিনকাল পড়লো! আরে মেয়ে ছেলেটার জন্য ঝটকা মেরে কথা বলে গেল। চম্পার কথায় যেন অন্য সুর বাজছে লবঙ্গ লতিকা। রাধাকে শীতলপুর থেকে সরিয়ে বউবাজারের নরকে পাঠানোর পরিকল্পনাটা চম্পা কোনোদিন ওই সুখরঞ্জন মাস্টার কিংবা নতুন ডাক্তারের কাছে ফাঁস করে দেবে না। কি হলো, চুপ করে আছো কেন? ভোটের আগে যদি গ্রামের মানুষের কানে এই কথা যায়, গ্রামের মানুষ যদি জানতে পারে রাধাকে আমি কায়দা করে শীতলপুর থেকে সরিয়ে দিয়েছি, তাহলে তারা আমাকে একটাও ভোট দেবে। আর এমনটা হলে তোমার কি হবে বুঝতে পারছো? কি দিনকাল পড়লো! ভয় পাবেন না পানু বাবু, ভয় পাবেন না। মুখেও যাই বলুক না কেন, তা আমারই আশ্রিতা। আমি বিপদে পড়ি এমন কোনো কাজও করবে না। আমার কিন্তু সন্দেহ হচ্ছে দুজনকে। তারা কারা? এর মধ্যে আমি নেই তো। না গো শালা বাবু, তোমাকে সন্দেহ করার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমি যাদের সন্দেহ করছি তারা পানুবাবুর অত্যন্ত বিশ্বাসী লোক। কে দিনকাল পড়লো রে? কে সে? একজন এবারই দারোয়ান রঘু। রঘু? হ্যাঁ, আর অন্যজন আপনার ছেলে রঙ্গন, রঙ্গন বাবু। না 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 না, রঙ্গন এসব কাজ করতে পারে না। আরে ও শুধু মেয়ে ছেলে ভালোবাসে। ওই হারামজাদার সঙ্গে রাস্তার কুকুরের কোনো তফাৎ নেই। আরে এই তো সেদিন হাত ধরে টেনেছিল বলে বাজারের লোকের সামনে রঙ্গন রাধারাতে থাপ্পড় খেলো। বলো কি দিনকাল পড়লো? এবারে ওই মাস্টার এনে মেঘনার কাছে লাঠি খাবে না তো জামাই বাবু? কেন মেঘনার কাছে লাঠি খাবে কেন? হ্যাঁ, ওই হারামির ও কি মেঘনার পেছনে ঘুরঘুর করছে নাকি? আরে চলেই গেল। এদিকে আসুন না, আমি বলছি। এদিকে আসুন। ওই দেখলো হারামজাদাটা স্থান কাল বলে কোনো হুঁশ নেই। হে ভগবান, ছি! এত সিনেমার নায়ক নায়িকাদের মতো সুইমিং পুকুরে আপনার ছেলে রঙ্গন ওই মেয়েটিকে নিয়ে ভাঙলে আমার যে প্লেয়ার হয়েছিল, যাও দেখবেন মাগি বাজিলেও একদিন ঠিক রাষ্ট্রপতির পুরস্কার পাবে। না রসময়, সবসময় তোমার রসিকতা আমার ভালো লাগে। আমি ভাবছি মেঘনা এলো অথচ রাধা এলো না, সুখরঞ্জন মাস্টার এলো না। এসে গেছি ভানুবাবু, আমি এসে গেছি। আরে আসুন, কি সৌভাগ্য আমার। মানে আলাপ করিয়ে দিয়েছে। নমস্কার, আমার নাম লতিকা অধিকারী, আপনাদের পানু চ্যাটার্জি মশাইয়ের একমাত্র বোন। নমস্কার। আমি হলাম লতিকার একমাত্র হাজব্যান্ড রসময় রায়। অধিকারী। নমস্কার। তার মানে পানুবাবু বাড়িতে একবারে চাঁদের হাট বসিয়ে ফেলেছে। এই দিনকাল পড়লো।
আসলে লতিকার রসময় দুজনে খুব ব্যস্ত। তবু আমার ছেলে রমনের জন্য সব কাজ ফেলে এখানে ছুটে এসেছে। ওই শনি রবি দুটো দিন ছুটি কাটিয়েই চলে যাবে। তার মানে আপনারা বুঝি বাইরে থাকেন? বাইরে মানে বিদেশে নয়, আমরা ভাগলপুরের বাসিন্দা। আমার স্ত্রী ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর। রসময় ব্যাংকে ব্যাংকে আমি রিজার্ভ ব্যাংকের গভর্নর, না ম্যানেজার। ভাগলপুরের রিজার্ভ ব্যাংক? হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, আগে তো আমি ওই ব্যাঙ্গালোরে ছিলাম, এখন স্ত্রীর জন্য ট্রান্সফার নিয়ে ভাগলপুরে চলে গেলাম। আচ্ছা, আপনার পরিচয়টা কি? সুব্রমণ্যম বাবু, মানে এখানকার হাই স্কুলের হেডমাস্টার। এই গ্রামের মানুষ ওনাকে ভগবানের মতো মানে। জনসেবা আর পরোপকারে উনি আর ওনার কাজের মেয়ে রাধার কোনো জড়ি নেই। এই রসময় ভেড়ার ভালো কথা, এই রাধা এলো না? নিশ্চয়ই আসবে। আসলে হয়েছে কি জানেন তো, বাগদিপাড়া একটা ছেলেকে সাপে কামড়েছে, তাই রাধা ওকে নিয়ে হাসপাতালে গেছে। ইস, হাসপাতাল বলতে একজনের কথা মনে পড়ে গেল, তাকে আজ আমার নিমন্ত্রণ করা উচিত ছিল। আসলে সব দিক দেখতে গিয়ে ওই হাসপাতালের এই নতুন ডাক্তারকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি। কি দিনকাল পড়ল। ভুল তো হতেই পারে পানুবাবু। তা আপনি কোথা থেকে এমএ পাস করেছেন লতিকা দেবী? আমি আগে হ্যাঁ, বউবাজার থেকে। বউবাজারের কাছেই তো। ওই আচ্ছা, আপনার মেয়ের নাম মেঘনা না? আগে হ্যাঁ। ওর সঙ্গে আলাপ হলো। ভারী মিষ্টি মেয়ে, ভারী মিষ্টি। আমি তো শুনলাম ও নাকি ওই কলকাতার বঙ্গবাসী। বঙ্গবাসী। আসলে ওই বিহারে থাকতে থাকতে ওর বাংলাটা একটু গোলমাল হয়ে গেছে। ওই কলেজে পড়ে, মেসে থাকে। আগে হ্যাঁ, কলেজ স্ট্রিটের একটা মেসে থাকে। আশ্চর্য, না না, মেসে থাকার দরকার কি? ও তো আমাদের ওখানেই থাকতে পারে, মানে বউবাজারে। বউবাজারেও আপনাদের বাড়ি আছে? আছে মানে এই গোটা বউবাজারটা রসময় ঠাকুরদার। ও, তার মানে রসময় বাবুরা বউবাজারের জমিদার বংশ? হ্যাঁ, একসময় জমিদারি ছিল, এখন কিছু নেই। এখন 3-4খানা বাড়ি পড়ে আছে। আর থাকলেই বা কি হতো, আমাদের আসল সম্পত্তিটাই যখন চলে গেছে। তার মানে মানে আমাদের একমাত্র মেয়ে আজ 3 বছর হলো আমাদের দুজনকে ফাঁকি দিয়ে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওদের একমাত্র মেয়ে খুকুমণি ওই 3 বছর হলো নিরুদ্দেশ হয়ে গেছে। কেমন করে? আমাদের মেয়ে যে বড্ড অভিমানী ছিল, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিল বলে একটু বকাবকি করেছিলাম, ব্যাস এত বড় শাস্তি দিয়ে চলে গেল। ভগবান, ভেরি স্যাড। আপনি ভেঙে পড়বেন না লতিকা দেবী, সবই কপাল, সবই ঈশ্বরের খেলা। হ্যাঁ, বলছিলাম ওই মেঘনা রমনকে তো দেখছি না পানুবাবু। ওরা তো গা ধুচ্ছে। গা ধুচ্ছে মানে আপনার মেয়ে মেঘনা এখানে আসার পর এক মুহূর্ত দেরি না করে ওই যে জলে নেমেছে না, ওই দেখুন না, সুইমিং পুলে সাঁতার কেটেই যাচ্ছে। সত্যি কি দিনকাল পড়লো। আগে হ্যাঁ, মাস্টারমশাই বলছিলাম রাধা আসবে তো? কেন আসবো না? আপনার মতন একজন মানি লোক তার ছেলের জন্মদিনে আমার মতন একটা কাজের মেয়ের নেমন্তন্ন দিয়েছে। হে কি আমার কম সৌভাগ্য। আরে রাধা, এই কাজের মেয়ে ভেবে নিজেকে ছোট করিস না। তুই তো শীতলপুরের গর্ব। এতদিন এই গ্রামে কাজের মানুষ ছিল না বলে, শীতলপুরের মানুষের উপকার করার মতো কেউ ছিল না বলে তুই গ্রামের মানুষকে ভোট দিতে দিস। কিন্তু এইবার আমি ভোটে দাঁড়াবই, আর মানুষের উপকার। এত বড় কাজ তুই ছাড়া আমি করবো কেমন করে? কি দিনকাল পড়লো। এই মেয়ে আমার দিকে তাকা, তাকা, তাকা। ওমা, এ কি গো? কি হলো? এ তো আমাদের খুকুমণি ফিরে এসেছে গো। হ্যাঁ, খুকুমণি। ওরে আমার খুকুমণি রে। ওরে খুকুমণি, তুই এতদিন কোথায় ছিলি মা আমার? ও মা, কোথায় ছিলি মা? আমরা যে পাগল হয়ে যেতাম মা। পরীক্ষার রেজাল্টে খারাপ করলেও আর তোকে বকাবকি করবো না, আর তোকে আমরা হারিয়ে যেতে দেব না। দেখুন মিস্টার অধিকারী, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা যায়, তার 2 বছর পরে ওর বাবার ক্যান্সারে মৃত্যু হয়। আমি ওকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করি। আমি বিশ্বাস করি না। দেখুন আমার কথাটা শুনুন। ওটা আমার খুকুমণি, ওটা আমাদের খুকুমণি।
বাস্তবকে অস্বীকার করাটা অন্যায় করা। আমি জানি যে মাস্টার মশাইয়ের মতো মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারেন না, কিন্তু তোরা বলছিস বলে এখন আমারও মনে হচ্ছে হ্যাঁ রাধাকে তো সত্যি খুকুমণির মতো দেখতে। না অনেক অবশ্য একরকম দেখতে হয়, কিন্তু রাধাই যে খুকুমণি সেটা ভাববো কেমন করে? কি দিন কাল পড়লো। আমি চললাম। ঘটনা ঘটতে জানলে আমি এখানে কিছুতেই আসতাম না। ওনারা যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে। জানা নাই শোনা নাই কোথাকার কে হঠাৎ আমার মেয়ে বানায় ফেললো। আমি কি বোকা নাকি? তুই এইভাবে কথা বলছিস কেন? মানে পানুবাবুর বোন ভগ্নিপতিরও হয়তো হুবহু তোর মতো দেখতে একটা মেয়ে ছিল। না হুবহু হবে কেন, হুবহু হবে কেন? আজ থেকে 3 বছর আগে খুকুমণি আমাদের ছেড়ে চলে গেছে, সেই থেকে আমরা একেবারে অন্ধ হয়ে গেছি। না গো, আর আমরা অন্ধ নই গো। এখন তো দিনের আলোর মতো সব পরিষ্কার। ও মা, আমার কাছে কতদিন থেকে আদর করে কি যাতা বলছিস? তুই কি পাগল হয়ে গেলি নাকি? উনি পাগল, মাথা খারাপ, যা খুশি হতে পারেন, আমি হব না। কারণ আমি জানি উনি আমার মা নয়। এই লোকটা আমার বাবা নয়। ঈশ্বর কি বলছে? আমার বাবা মা সেই কোন ছোটবেলায় মারা গেছে। তারপর থেকে পৃথিবীতে আমার আপনজন বলতে আর কেউ না। বলিস না মারে, ও মা আর বলিস না কথা। আমার নাম ছাড়ো না, নাম ছাড়ো না। কি করলি? আরে তুই লতিকাকে ধাক্কা মেরে ফেলে দিলি। লতিকা কথা বলো তো। লতু কথা বলছে না। লতিকা, লতু কথা বলে, লতু কথা বলে, কথা বলে। তখন কি হবে ভেবে দেখেছিস? সত্যি কি দিন কাল পড়লো। তোর মতো মেয়ের কাছে ব্যবহার আমি আশা করিনি। গরিব দুঃখী মানুষের সেবা করা যার ধর্ম, সে যে আমার সন্তান হারা মনটাকে এইভাবে কষ্ট দিয়ে ভাবতেই পারিনি। দাদা এখনই লতিকাকে হাসপাতাল নিয়ে যাবে, নাহলে কোনোদিন চোখ খুলবে না। খুকুমণি চলে গেছেন, এবার যদি লতিকাও আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাবো দাদা, পাগল। দাদা তার চলো এখানে ওকে হাসপাতালে নিয়ে যাই। রসময় কি হলো? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ ঠিক আছে চলো। রসময়, আমি বলছিলাম যে আগে আমি একটু প্রাথমিক চিকিৎসাটা করে দেখি, তাতে যদি লতিকার জ্ঞান ফেরে তো ভালো, তা নাহলে তো নিরুপায় হয়ে হাসপাতালে নিয়ে যেতেই হবে। রঘু, রঘু, ভাই মানে আমি কি কিছু গল্প বলি ফেললাম? আবার বলেছিস, তোকে আমি কতবার বলেছি লতিকা ভাই বলবি না, লতিকা মাইজি বলবি না। এই জানেন মাস্টার মশাই, বলুন, এই গাধাটাকে দিয়ে কখনো ম উচ্চারণ করতে পারলাম না। সবসময় মাছকে বাছ, মদকে বোধ এসব বলবে। তাই বলুন, যা 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 জল গিয়ে লতিকা অজ্ঞান হয়ে গেছে। শোন, ওই যে রঙ্গন সাহেব আর মেঘনা দিদি। আরে মাস্টার মশাই মেয়ে মেঘনা পাঠিয়ে দে, যা। জি হুজুর। হুজুর আমি বুর্বাক আপনি, আপনাদের কারবারে আমার কই লেনা দেনা নেই আছে। আছে আমি আর কই বাত বলবে না, শুধু দেখে যাবে হুজুর। মাস্টার মশাই আমার মনে হয় লতিকার যা মানসিক অবস্থা, এক্ষুনি জ্ঞান না ফিরলে একটা সর্বনাশ হয়ে যাবে। তো আমার ধারণা একমাত্র রাধাই পারে এই বিপদ থেকে আপনাদের এবং আমাদের উদ্ধার করতে। ঠিক আছে, উনি কিভাবে সুস্থ হয়ে উঠবেন আপনি তাই করুন। রসময়, একটু শান্ত হও, শান্ত হও। আমি কি বলছিলাম? ওই তো মাস্টারমশাই, আমি বলছিলাম যে আমি যা করব তাতে যে লতিকার জ্ঞান ফিরবে এমন কোনো গ্যারান্টি নেই, তবুও চেষ্টা করে দেখতে দোষ কি? আপনি যা করতে চাইছেন তাই করুন। রাধা, রাধা মা, একবার এদিকে আয়, এখানে এসে বস। আয় না, বস বস বস। হ্যাঁ, এবার লতিকার মাথাটা কোলে তুলে নে, কোলে তুলে নে। এইবার কি হয়েছে? পানি। দাদা, এখান থেকে একটু জল লতিকার চোখে মুখে ছিটিয়ে দে। ব্যাস, এইবার লতিকার মাথায় হাত বুলাতে বুলাতে একবার ওকে মা বলে ডাক। আমি একে মা বলে ডাকবো? ডাকবি, মা বলে ডাকলে কি তোর চার যাবে? আরে ডাক, মা বলে ডাক। ভাগ্য ভালো হলে তুইও মাগবি, আমরাও মাগবো, নয়তো পুলিশ এসে আমাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। ডাক,
ডাক, তোর ডাকে হয়তো জ্ঞান ফিরে আসবে। ডাক। ও মা, মা গো, আমার ভুল হয়ে গেছে মা, চোখ মেলে দেখো মা। এই বাবা না। কি হবে? বল মা, মাগো। মা, মা গো, চোখ মেলে দেখো। চোখ মেলে দেখো। আমি তোমার মেয়ে। আমি তোমার মেয়ে? আমি তোমার হারিয়ে যাওয়া খুকুমনি। হ্যাঁ, ওই তো লতিকার বন্ধ চোখ টিক 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 করে কাঁপছে। শোনো জ্ঞান ফিরছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা ভগবান, জয় মা ভগবান। জয় মা ভগবান, এরপর কি বলবে? মাসিমা ভগবান। জয় মা মাসি, জয় মা। না ঠিক আছে, মা 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 মা। ডাক ডাক ডাক, মা বলে ডাক। ও মা, ভুল হয়ে গেছে মা, চোখ মেলে দেখো মা। জয় মা কালী, জয় মা কালী, করাল মগনি মুন্ড মালিনী মা, মা গো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो এই তো আমার কুকুমনি, এই তো আমার সোনামণি, আমার কুকুমনি। একটা কথা শুনলো, শীতলপুরের মাতঙ্গিনী হাজরা রাধারানী এবার হবে বউবাজারের বাইজি রানী রাধাবাই। পানুবাবুর কাছে বাকি রইল দুটো কাটা। এক, শীতলপুর হাই স্কুলের হেডমাস্টার সুকরঞ্জন গাঙ্গুলি। দুই, হাসপাতালের নতুন ডাক্তার গৌরব চ্যাটার্জি। মাস্টারমশাইয়ের মেয়ে মেঘনাকে পানুবাবুর ছেলে রঙ্গন প্রেমের জালে জড়িয়ে ফেলেছে। সেই জাল কেটে মেঘনা আর কোনোদিনই বেরোতে পারবে না। মাস্টারমশাইয়ের প্রতিবাদী কণ্ঠা স্তব্ধ হবে। তার আদর্শের মুখে চুনকালি মাখাবে তারই আদরের একমাত্র মেয়ে মেঘনা। ডাক্তার, সবাই কেষ্ট ঠাকুর রাধাকে হারিয়ে হয়ে যাবে একা, একেবারে একা। একা একা হাসপাতালের পেছনের বাগানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো বিলাস? আগে স্যার কথা বলছিলাম না, ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম রাধা চলে গেলে শীতলপুর গ্রামের মানুষগুলোর কি হবে। কেন, তোমরা এতদিন যা চেয়ে এসেছিলে তাই হবে? মানেটা ঠিক বুঝলাম না স্যার। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি হবে, পঞ্চায়েতের টাকা তছরূপ করে তোমাদের বাড়ি গাড়ি হবে, গ্রামের মানুষের অধিকার চুরি করে তাদের বঞ্চনার অন্ধকারে ডুবিয়ে মারবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন স্যার। শাট আপ! বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা, আর বাড়াবাড়ি করছে তোমাদের নতুন নেতা ওই পানু চ্যাটার্জি। আপনি যা বলছেন তার পরিণাম কতখানি খারাপ হতে পারে আপনি জানেন? খুব ভালো করে জানি, আর এও জানি তোমাদের চক্রান্তে আমাকে ডাক্তারের চাকরিটা ছেড়ে চলে যেতে হবে। তার জন্য আমি প্রস্তুত। তবু যতদিন এই গ্রামের হসপিটালে ডাক্তার গৌরব চ্যাটার্জি থাকবে ততদিন এই হসপিটাল থেকে এক টুকরো তুলো বা ব্যান্ডেজ আমি কিছুই চুরি করতে দেবো না। তাহলে তো আপনি খুব তাড়াতাড়ি সরিয়ে দেবার ব্যবস্থা করতে হয় স্যার। তার আগে তোমাকে ওখান থেকে সরে এসে আপাতত হসপিটালের টেবিলে বসতে হবে, কারণ কলকাতা থেকে কিছু দামি দামি ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইনের বোতল এসছে। সেগুলো সমস্ত হিসেব মিলিয়ে আগে স্টোর করবে, তারপর যাওয়ার সময় স্টোরের চাবিটা আমার হাতে দিয়ে যাবে। আপনাকে স্টোরের চাবি দেবো কেন? কারণ স্টোর কিপার কেদার বক্সিও তোমাদের মতো চোরের দলে নাম লিখেছে বলে। ডাক্তার চ্যাটার্জি, গলা নিচু করে কথা বলো বিলাস, নইলে তোমার কান ধরে হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে অপারেশন টেবিলে শুয়ে দেবো। তারপর কাঁচি দিয়ে তোমার গলার নলিটা না কুচ করে দুটুকরো করে দেবো। কি বলেন আপনি আমাকে? খুন করবো, খুন। তোমাকে খুন করে তোমার লাশটা আমি মর্গে পাঠিয়ে দেবো, বুঝেছো? তারপর পোস্টমর্টম রিপোর্টে লিখিয়ে নেবো চুরি করতে গিয়ে ধরা পড়ে লজ্জায় অপমানে ঘৃণায় তুমি হসপিটালে ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছো। আপনি কি পাগল হয়ে গেলেন? না 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 না, মোটেই পাগল হয়নি। তবে তোমাদের মতো জন্তু জানোয়ারদের সঙ্গে উঠবোস করতে করতে আমার ধৈর্যের বাঁধটা কিন্তু ভেঙে গেছে। আর একটা কথা না বলে যা বললাম তাই করো। যাবার সময় স্টোরের চাবিটা আমার হাতে দিয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি স্যার, যাচ্ছি। তবে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসছে মাইরি। তাই বলছি একটু সাবধানে থাকবেন, কারণ আপনার আজকের এই কথাগুলো আমি পানুবাবুর কানে তুলে দেবোই। আর সব শুনে পানুবাবু কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। একা পানুবাবু আমার কিচ্ছু করতে পারবে না। পারলে পানু চ্যাটার্জিকে তার ঠাকুর দাদাকে খবর দিতে বলো। যাচ্ছি যাচ্ছি স্যার, যাচ্ছি। কিন্তু ওই যে বললাম আপনার সময়টা খুব খারাপ আসছে, তাই বলছি যদি পারেন তো একটা বিপদ নিবারণে মাদুলি পড়ে নেবেন। তাই রে? তা কে পড়াবে আমাকে মাদুলি? তেমন কোনো জ্যোতিষ আছে নাকি গ্রাম? জ্যোতিষ তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে স্যার। আপনি যদি বলেন তো আমি আপনাকে একটা বিনামূল্যে মাদুলি দিতে পারি। বেশ, দেখি তোমার কেমন মাদুলি। এই মাদুলি দেখা যায় না স্যার, এই মাদুলি ভেতরের মন্ত্র শোনা যায়। তাই বলছি আপনি যদি আমার কথা শুনে চলেন তাহলে সব বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। বেশ,
বলো কি বলবো? চলে আসুন না স্যার আমাদের দলে। হাসপাতালের মাইনের পুরো টাকাটা ব্যাংকে জমাতে পারবেন। হাসপাতালে রোগীদের পানুবাবুর বাড়িতে নিয়ে গিয়ে প্রাইভেট চেম্বার করে মোটা মাল কামাতে পারবেন। মাঝে মধ্যে মদ মেয়ে ছেলে নিয়ে ফুর্তিও করতে পারবেন। চাইলে আপনাকে পাশের গ্রামে পঞ্চায়েত প্রধানও করে দিতে পারি। তখন স্যার আপনাকে পায় কে মশাই? আমাদের গায়ের রাধা প্রাণের রাধা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, আমাদের গায়ের রাধা প্রাণের রাধা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না। কারা স্লোগান দিচ্ছে ফান্টুস? সবাই সবাই ডাক্তারবাবু, সদ্য হাঁটতে শেখা বাচ্চা থেকে শুরু করে যা শ্মশানে যাওয়ার বয়স হয়েছে সে পর্যন্ত সবাই খুব কাঁদছে ডাক্তারবাবু। কাঁদবি তোরে ফান্টুস, কাঁদবি তোরে। রাধা যে গ্রামের কত আদরের, ওর চলে যাওয়াটা সেটা প্রমাণ করছে। মনে হচ্ছে কোনো প্রভাবশালী রাজনৈতিক দল যেন বন্ধ রেখেছে, দোকানপাট বন্ধ, সকালে বাজার পর্যন্ত বসেনি। কাল সারা রাত মাস্টারমশাই ঘুমালেন না, শুধু বারান্দায় পায়চারি করেছেন আর রুমাল দিয়ে চোখের জল মুছেছেন। জানেন ওই রাধার জন্য মাস্টারমশাই কাল অর্ধেকের পরে স্কুল ছুটি করে দিয়েছেন। না 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 না, রাধাকে কাজ ছাড়া করে মাস্টারমশাই অত্যন্ত ভুল কাজ করেছে। করবেন মাস্টারবাবু? ওদিকে পানুবাবুর বোন যে রাধাকে তার হারিয়ে যাওয়া মেয়ে ভেবে নিয়েছে। মেয়ে ছেলেটার আর কারো দিকে নজর পড়লো না। আমাদের গায়ে কি রাধা ছাড়া অন্য কোনো মেয়ে ছেলে ছিল না? আপনি বলুন ডাক্তারবাবু, আপনি বলুন। কাঁদিস না রে ফান্টুস, কাঁদিস না। চোখের জলে রাধাকে বিদায় দিলে ওর অমঙ্গল হবে। আর তাছাড়া তুই তো কতদিন ধরে রাধাকে জানিস, চিনিস, তোর তো কষ্ট পাওয়া স্বাভাবিক। কিন্তু আমার কথা ভেবে দেখ, মাত্র কয়েক মাস হলো তোদের গ্রামে এসেছি, আর এরই মধ্যে ওই মেয়েটার উপর কেমন যেন একটা... ভেবেছিলাম এই মালাটা নিজের হাতে পরিয়ে দিয়ে আমি রাধাকে বিদায় জানাবো, কিন্তু পারবো না। আমি পারবো না ডাক্তারবাবু, রাধার চলে যাওয়া আমি সহ্য করতে পারবো না। ফান্টুস, তাই আমাকে আপনি ওর মালাটা পরিয়ে দেবেন। আর রাধা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবেন তোর চলে যাওয়ার কষ্ট বলতে ফান্টুস ভাটিখানে মদ কিনতে গেছে। মদ ফান্টুস বলে দেবেন ডাক্তারবাবু। আজ থেকে এই ফান্টুস আবার মদ ধরলো, মদ খেয়ে আমি নিজের একটু একটু করে শেষ করে দেবো ডাক্তারবাবু। শেষ, একেবারে শেষ। ফান্টুস, ফান্টুস শুনে যা। ফান্টুস চলে গেল। রাধার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না বলে ও নেশা করতে চলে গেল। কিন্তু আমি এখন কি করব? না না, আমি এমন দুর্বল হয়ে পড়ছি কেন? এমন দুর্বল হয়ে পড়লে আমি রাধার চলে যাওয়ার কষ্ট কেমন করে সহ্য করবো? ফান্টুসে দেওয়া মালাটা আমি রাধার গলায় কেমন করে... যেমন করে প্রতিদিন আমি তোমার গলায় মালা পরায় দিয়েছিলাম তেমন করে পরায় দেবে। সেদিন তুমি এসেছিলে বলে মালা পরেছিলে, আজ আমি চলে যাব বলে মালা পরব। দাও ডাক্তারবাবু, মালাটা নিজের হাতে আমার গলায় পরায় দিয়ে আমার বিদায় দাও। আমাদের গায়ের রাধা প্রাণের রাধা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, আমাদের গায়ের রাধা প্রাণের রাধা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। না রাধা, বিদায় নয়, এই মালা পরিয়ে দিয়ে আজকে তোমাকে বিদায় সম্বর্ধনা জানাবো। আর এই সম্বর্ধনার আয়োজন কে করছে জানো? তোমার দাদা ফান্টুস। ফান্টুস দাও, ফান্টুস আমার জন্য মালা নিয়ে গেছে। কোথায় কোথায় গেছে ফান্টুস দাও? তোমার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না বলে ও গা ঢাকা দিয়েছে। রাধা, তাহলে সত্যি সত্যি এই গ্রাম ছেড়ে তুমি চলে যাচ্ছ? যেতে মন চাইছে না গো ডাক্তারবাবু, কিন্তু আমি না গেলে নাকি ওই পানুবাবুর বোনটা আর বাঁচবেই না। হ্যাঁ, ফান্টুসের মুখে যা শুনলাম তাতে ওরকম কন্ডিশনে পেশেন্টের মানসিক বিকৃতি, এমনকি পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তাহলে যাও, কি আর বলবো। ভালো থেকো, যোগাযোগ রেখো। যে মহান কাজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ সে কাজে সফল হয়ে ভগবানের কাছে এছাড়া কি চাইবার আছে বলো? এই মন খারাপ করো না। শোনো না, আমি তোমাকে চিঠি লিখবো, আমার চিঠির উত্তর দেবে। চিঠি? কেমন করে চিঠি লিখবে তুমি? তুমি কি লিখতে পারো? আমি কি শুধু অবাক কাকা নিজের নামটা ছাড়া কিছুই লিখতে পারি না। কষ্ট করে যদি একটু লেখাপড়াটা শিখি। শোনো না, বাবা কিংবা মা কাউকে দিয়ে লিখিয়ে নেবো। বাবা মা? হ্যাঁ। বাবা মা মানে? আমার এখন নতুন বাবা মা হয়েছে না, ওই পানুবাবুর বোন আমার মা আর বোনের বর আমার বাবা। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও আমি যে আমার রাধাকে খুঁজে পাবো না। কি বলছো ডাক্তারবাবু? তোমার কথা শুনে আমার বুকের ভেতর থেকে উথাল পাথাল করছে। ভাদর মাসের ভরা কোটালে নদীর বুকে যেমন হয় ঠিক তেমন আমি তোমার রাধা। মানে এখনো মানে জানতে চাইছো রাধা? তোমার বুকের ভেতর যে প্লাবন বইছে
সেই প্লাবনে আমি তোমার জীবন নৌকার মাঝি হতে চাই রাধা। রাধা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাধা, আমাকে ভুলে যাবে না তো? আজকের পর তোমাকে আমি ভুলবো কেমন করে ডাক্তার বাবু? ভুলবো না গো, কোনোদিন ভুলবো না। আমিও তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কি আসবে তো ফিরে? আসবো ফিরে আমি আবার, আসবো ফিরে আমি আবার। রূপাঞ্জলি অপেরার এবছরের শ্রেষ্ঠ প্রযোজনা অনল চক্রবর্তী রচিত নির্দেশিত বধূ গো মনের কথা কও। অভিনয়ে দীপঙ্কর দে, দোলন রায়, কুশল চক্রবর্তী, অলকা গাঙ্গুলি ও বাণী কুমার। দ্রুত বুকিং চলছে।